দর্শক, গঠিত হয়েছে দেশের ১৩তম সংসদ। শপথ নিয়েছেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ নিয়েই গঠন করেছেন ৪৯ সদস্যের মন্ত্রিসভা। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা। সব মিলিয়ে নতুন একটি সরকার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আজ, এবং সেই সরকারের জনগণের প্রত্যক্ষ ভোটে আগামী ৫ বছর বাংলাদেশের মানুষের ভাগ্যের ইতিবাচক পরিবর্তন, সুশাসন, আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ, এরকম নানা কথা বলে তারা রাষ্ট্র ক্ষমতায় আসলো। সেই নতুন সরকারের কাছে প্রত্যাশা কি, সেসব নিয়ে কথা বলবো আমরা। আপনাকে আমন্ত্রণ যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায়, প্রেজেন্টেড বাকিদ শানসেন, সঙ্গে আছে মাহফুজ মিশু। আলোচনার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। ব্যারিস্টার বড়ুয়া, আপনাকে স্বাগত। আমার সঙ্গে যুক্ত আছেন বাংলা মোটর থেকে সরকারের নতুন মন্ত্রী, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়, যিনি দেখবেন ৩টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, শেখ রবিউল আলম, যিনি ঢাকা ১০ থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। শেখ আলম, আপনিও নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমার সঙ্গে যুক্ত হবেন জামাত ইসলামী থেকে নবনির্বাচিত সংসদ সদস্য জনাব ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন। আমরা তাকে একটু পরে আশা করছি পাবো। এবং যুক্ত হবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা। আমরা ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। নতুন একটা মন্ত্রিসভা আসলো, এবং এই মন্ত্রিসভায় যদি বলি ব্যারিস্টার বড়ুয়া, চমকও আছে। যেমন প্রতিমন্ত্রী হয়েছেন যে ২৪ জন, তারা কেউ আগে কোনো সরকারে দায়িত্ব পালন করেননি। এমনকি মন্ত্রী যে ২৫ জন, তাদের ভেতরে অন্তত ১৮ জন নতুন, ৭ জন পুরনো মন্ত্রী। এটির একটা বড় কারণ সম্ভবত বিএনপিতে একটা দীর্ঘ সময় ক্ষমতার বাইরে, প্রায় ২০ বছর পর তারা সরকার গঠন করলো আজকে। ফলে এই মন্ত্রিসভাকে আপনি কিভাবে দেখেন নাগরিক হিসেবে, এবং আপনার যে প্রত্যাশার কথা আমরা দুদিন আগেও নতুন সরকারের কাছে বলছিলাম, এই মন্ত্রিসভা দেখে সেই প্রত্যাশা পূরণের জায়গাটা কতখানি সম্ভাবনাময় মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আর যারা আজকে মন্ত্রিসভায় শপথ নিলেন, প্রত্যেককেই আসলে ধন্যবাদ জানাই এবং স্বাগতম জানাই যে তাদের এই নতুন দায়িত্ব তারা পালন করতে পারবেন, এই প্রত্যাশা করি। এখন এই যে আমাদের প্রত্যাশা আর প্রত্যাশা পূরণের মধ্যে যে আসলে টানাপোড়েন, সেটা আমরা কিন্তু ২৪-এর জুলাই অভ্যুত্থানের পর থেকেই কিন্তু ভুগছি। ফলে একই রকমের প্রেশার এই নতুন মিনিস্ট্রির উপরেও থাকবে, সেটা তো বোঝাই যায়। প্রথমত হচ্ছে জুলাইয়ের যে ম্যান্ডেটটা, জুলাই অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যে পরিবর্তন দেশের মানুষ চেয়েছে, সেই পরিবর্তন কিংবা সংস্কার, সেই সংস্কারগুলো আসলে এই গভর্নমেন্টের মাধ্যমে কতটুকু ইমপ্লিমেন্টেশন হচ্ছে, সেটা সবসময়ই তাদেরকে পরীক্ষার উপরে থাকতে হবে। এইটার পাশাপাশি হচ্ছে আমাদের অর্থনীতি, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই সমস্ত বিষয়গুলোকে যেমন দেখতে হবে, তেমনি একটা বিষয়ে আলোচনায় মোটেও আসেনি এর মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে, সেটা হলো ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু একটা বড় রকমের খাতকে উপেক্ষা করা হয়েছে। সেটা হচ্ছে ইয়াংদের জন্য, যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা। কর্মসংস্থান সৃষ্টি করার জায়গাটা কিন্তু প্রাধান্য পায়নি। এতগুলো বেকার যুবক বিভিন্ন জায়গাতে ছোট ছোট পজিশনে, আপনি অ্যাপ্লিকেশনের জন্য যদি দেখেন যে কী পরিমাণ শত শত লক্ষ লক্ষ মানুষ অ্যাপ্লিকেশন করছে, ফলে কর্মসংস্থান সৃষ্টি করতে পারার একটা বড় রকমের চ্যালেঞ্জ তাদের থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক করার একটা চ্যালেঞ্জ থাকবে। এই বিষয়গুলো যদি প্রত্যাশা পূরণ যদি তারা করতে না পারেন, সেটার ইম্প্যাক্টও কিন্তু মানে ওনাদের পরবর্তী ইলেকশনের সময় নিশ্চয়ই ওনাদের ভুগতে হবে। ফলে চাপটা থাকবে। সেই সাথে আপনার রিজার্ভের কথা যেটা বারবার করে অনেকেই প্রচার করছেন বিগত সরকারের, তারা $9 বিলিয়ন বেশি রিজার্ভ আরও রেখে গেছেন, সেইটা এই প্রচারগুলো আছে। সেটা আসলে বাস্তবের সাথে এই রিজার্ভের হিসেবের কতটুকু কি আসলে ব্যাপারটা কোন জায়গায়, সেটা বোঝার ব্যাপার আছে। যিনি অর্থ মন্ত্রণালয়ে যিনি পেয়েছেন, উনি হয়তো বলতে পারবেন ভবিষ্যতে ওনাদের আসলে প্রকৃত পরিস্থিতি কী। তেমনি বিভিন্ন ঋণের বোঝাও আমাদের উপরে চাপিয়েছেন। $23 মিলিয়ন মতো এডিশনাল ঋণের বোঝা চেপেছে, সেই হিসেবটাও আমরা দেখলাম 18 মাসে আসছে। এর বাইরে দুটো স্পেসিফিক চুক্তি, বিশেষ করে জাপানের সাথে একটি চুক্তি 6 ফেব্রুয়ারি এবং ইউএসের সাথে 9 ফেব্রুয়ারি যে চুক্তি, এই দুটো চুক্তির যে ইম্প্যাক্ট, এই দুটো নিয়েও আসলে বড় রকমের সিদ্ধান্ত নিতে হবে হচ্ছে এই সরকারকে। তারা রেটিফাই করবে কি করবে না।
ইউএসের সাথে চুক্তিটি হচ্ছে 32 পেজের, আর জাপানের সাথে চুক্তিটি প্রায় 1275 পেজের চুক্তি। এগুলোর ইম্প্যাক্টের ক্ষেত্রে ওনাদের যে জায়গাগুলো এক্সপার্ট কনসালটেশন ছাড়া আসলে এগুলোকে সিদ্ধান্ত নেওয়াটা খুব মুশকিলও হবে ওনাদের জন্য। সেটা হলো বৈশিষ্ট্যগুলো যদি খেয়াল করেন, জাপানের চুক্তি যেটা করেছে সেটা যদি ক্যান্সেলও করতে হয় একবার চুক্তি শেষ হওয়ার পরে 1 বছর লাগবে হচ্ছে চুক্তি শেষ হওয়ার যে প্রক্রিয়ার যে সময়। তারপরে ইউএসএরটা 60 ডেজের সময়ের মধ্যেই আছে, এটা কার্যকরী হতেও রেটিফিকেশনের পরে 60 ডেজ, বাতিল করতে গেলে আপনার বাতিল হওয়ার জন্য কিন্তু 60 ডেজের পলিসি আছে। এখানে দুটো জায়গাতেই দেখবেন যে জাপানেরটাই, মানে জাপানেরটা বলুন বা ইউএসএরটা বলুন, প্রত্যেকটা শর্তের ভিতরেই দেখবেন যে আমাদের এতটা ওয়ান সাইডেড এবং বাংলাদেশের ব্যবসা হারানো এবং সব কিছুতে কৌশলে হচ্ছে আমাদের কাছ থেকে মূল্য বৃদ্ধি করে নেওয়ার যে চুক্তিটা আমরা সই করে ফেললাম, এটাকে আমার মনে হয় যে নতুন গভর্নমেন্টের উপর একটা বড় রকমের বোঝা চাপবে। শুধু এটার কারণেই নানান সারা বছরে হয়তো তাদেরকে প্রশ্নের মধ্যে থাকতে হবে যে কেন তারা এটা করলেন। যদি এটা রেটিফাই করতে যান তাহলে এই রেটিফিকেশনটা আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। এই চুক্তিগুলো বন্দর নিয়ে নানান ধরনের অভিযোগ আছে, বন্দরের চুক্তিগুলো ওনারা করেছেন, দুটো চুক্তি হয়েছে, আর একটা চুক্তি নিয়ে রীতিমতো গন্ডগোল চলছে, সেখানে দীর্ঘ সময় কর্মবিরতিও চলছে। এগুলো সবগুলোই নতুন সরকারের জন্য বাড়তি চাপ তৈরি করবে। এগুলোকে পাশ কাটানো যাবে না। যে সমস্যাগুলো আমরা সামনে দেখছি সেগুলোকে ডিল করতে হবে। ডিল করে এই যে ঘাটতিগুলো তৈরি হয়েছে, এটা তো আসলে 18 মাসের ঘাটতি না, দুটো শাসন ব্যবস্থারই নানান ধরনের শাসনতান্ত্রিক বলুন, প্রশাসনিক বলুন, নানান জটিলতা এবং নানান ধরনের শর্টকামিংসগুলো তারা রেখে যাচ্ছেন এই গভর্নমেন্টের জন্য। ফলে চ্যালেঞ্জটা অনেক স্ট্রং। ব্যারিস্টার বড়ুয়া আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ডক্টর স্নিগ্ধা, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে শপথ নিয়ে আজকে যুক্ত হয়েছেন সংসদ সদস্য হিসেবে ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন, আপনাকে আন্তরিক অভিনন্দন। আপনি সংসদে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন। আমি একটু নজিবুর রহমান মোমেন আপনার কাছে আসতে চাই। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া নতুন সরকারের চ্যালেঞ্জগুলোর কথা বলছিলেন, তাতে আগের ঋণ, এই সরকারের সময়ের ঋণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার, অর্থনৈতিক চ্যালেঞ্জ, প্রশাসনিক চ্যালেঞ্জ, সেসবের কথা আসছিল। আজকে আমরা দেখলাম প্রথম দিন আপনারা যখন শপথ নিতে গেলেন তখন শপথ নিয়েও একটা বিতর্ক তৈরি হলো। আসলে শেষ পর্যন্ত 300 জন সংসদ সদস্য, বিশেষ করে সবচেয়ে মেজরিটি যাদের, সেই 212 জন সংসদ সদস্য 297 জন ভিতরে সেই শপথটি নেননি। এই দুটো শপথ নিয়ে আপনার সঙ্গে আগেও কথা হয়েছে, ব্যারিস্টার বড়ুয়ার সঙ্গে আগে কথা হয়েছে। এখানে কি আসলে কোনো বিধি লঙ্ঘন হলো, নাকি এটা শুধুমাত্র ইথিক্যাল গ্রাউন্ডে আপনারা শপথটা নিলেন, নাকি এই শপথ, দ্বিতীয় শপথ যেটা এমপি হিসেবে আপনারা নিয়েছেন, সেটি খুব অপরিহার্য ছিল কিনা? হ্যাঁ, এটি তো অপরিহার্য। দেখেন, এই যে আদেশটা হয়েছিল 13ই নভেম্বর 2025, রাষ্ট্রপতির আদেশ নং 1/2025, সেখানে কিন্তু গণভোটের কথাটা বলা হয়েছে এবং সেখানে অনুচ্ছেদ 8-এ পরিষ্কারভাবে বলা হয়েছে যে এখানে একটি শপথ হবে। এই শপথ আপনার সাংবিধানিক যে সংস্কারটা রয়েছে, এই সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে। এই যে 8-এর যে ব্যত্যয়টা আজকে ঘটালেন, এটা কিন্তু জুলাইয়ের যে সনদটা রয়েছে, যেটা নিয়ে ঐক্যমত্য হয়েছে, যেটা নিয়ে জনগণ গণভোট দিয়ে, এটা কিন্তু ওভারওয়েলমিং মেজরিটি, অলমোস্ট 70%, তাদের যেই মতামতটা সংস্কারের পক্ষে, এটাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। আমাদের সামনে অপশন ছিল বর্জন করা, রাস্তায় যাওয়া, কিন্তু আমরা গঠনমূলক বিরোধিতা করব এই সিদ্ধান্ত নিয়েছি। এই জন্য আমরা এটা গণপরিষদ সদস্য হিসাবে আমরা শপথ গ্রহণ করেছি। এখানে কিন্তু দেখেন, কিন্তু এটা বিএনপি না করায় তাহলে কি জুলাই সনদ সংস্কার সেগুলোর ভবিষ্যতে কোনো প্রভাব ফেলবে, নাকি বিএনপি যেটা বলছে এটি করতে বাধ্য না, অথবা যেহেতু তারা জনগণের প্রত্যক্ষ ভোটে আপনারা নির্বাচিত, ফলে সংসদ সদস্য হিসেবেই আপনারা সেই স্পিরিটটা বা সেই অঙ্গীকারগুলো বাস্তবায়নে সক্ষম? না, এখানে তো আপনার মানুষ কিন্তু ভোট দিয়েছে দুইটা। বিএনপির যদি ভোটের পার্সেন্টেজ দেখেন, সেটা কিন্তু গণভোটের যে ভোটটা পড়েছে সেটার চাইতে কম। জনগণ দুটা বিষয়ে স্পেসিফিক ম্যান্ডেট দিলেন। আপনাকে ম্যান্ডেট দিলেন, আপনি দেশ চালাবেন, দ্যাটস ফাইন। আপনি 2/3 মেজরিটি পেয়েছেন, দ্যাটস ফাইন। কিন্তু জনগণ তো আরেকটা ম্যান্ডেটও দিয়েছে, সেটা হলো জুলাই সনদের পক্ষে। সেটাকে তো আপনাকে রেটিফাই করতে হবে। সেটাকে কিভাবে রেটিফাই করতে হবে সেটা স্পেসিফিক আপনার যেই আদেশটা আছে রাষ্ট্রপতির, সেখানে বলে দেওয়া হয়েছে।
সেখানে আপনাকে সংবিধান সংস্কার যে পরিষদটা আছে সেটার সদস্য হিসাবে শপথ গ্রহণ করতে হবে যে মেজর চেঞ্জেসগুলো এটি আনা নিয়ে তাহলে হচ্ছে। আপনাদের এখন পরবর্তী পরিকল্পনা কি, মানে আপনারা যে শপথ নিলেন সেটা কিভাবে এফেক্টিভ হবে যদি বাকিরা অর্থাৎ বিশেষ করে সরকারি দল হিসেবে যারা আছেন, যারা ক্যাবিনেট ফর্ম করে ফেলেছেন, তারা যদি শপথ না নেন? আমরা জনগণ যে ম্যান্ডেটটা দিয়েছে সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা শপথ নিয়েছি। জি। এখন আমরা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য এবং সংসদ সদস্য, এবং আপনার কোরাম যেটা বলা হয়েছে আইনে, কোরাম হলো 60 জন যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য উপস্থিত থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কোরাম হয়ে যায়। এখন যদি রাষ্ট্রপতি বৈঠক আহ্বান করেন সংবিধান সংস্কার পরিষদের, টেকনিক্যালি কিন্তু তিনি করতে পারেন। আমরা সেখানে যদি অংশগ্রহণ করি, আমরা জুলাইয়ের সনদটাকে কিন্তু বাস্তবায়ন করার জন্য ভোট দিয়ে এটাকে বাস্তবায়ন করতে পারি। জি। নতুন ক্যাবিনেট কেমন হলো ব্যারিস্টার নজিব? নতুন ক্যাবিনেট ঘোষণা হয়েছে, এখনো তো দেখতে হবে আসলে। না, মানুষগুলাকে আপনি নিশ্চয়ই চিনেন, আপনারা চিনেন, মানুষগুলাকে মানে প্রাথমিক মূল্যায়ন যদি জানতে চাই আপনার কাছে। অবশ্যই ওয়েলকাম করব। দীর্ঘদিন পরে আমাদের বিএনপির বন্ধুরা এসেছেন, এদের অনেকে আমার শহীদ পিতা মওলানা মতিউর রহমান নিজামের সাথে ক্যাবিনেটে ছিলেন, তাদের সাথে সুসম্পর্ক আছে। আমরা সহযোগিতা করতে চাই, আমরা ছায়া মন্ত্রিসভা গঠন করব, ওনাদের গঠনমূলক সমালোচনা করব, এবং আমরা চাই যে এখানে আমরা ইতিবাচক রাজনীতি করি এবং সংসদে এগিয়ে যাক, দেশ এগিয়ে যাক। জি। ডক্টর স্নিগ্ধা, আমি আপনার কাছে ছোট্ট করে শুরুতে একটু আসতে চাই, এটি জানতে চাই যে নতুন মন্ত্রী পরিষদ নিয়ে আপনার প্রাথমিক মূল্যায়ন কি? আমি আপনাকে একটু যদি শেয়ার করি যে মন্ত্রী পরিষদ হয়েছে 49 সদস্যের, পরবর্তীতে উপদেষ্টা আরও 10 জন, সব মিলে প্রায় 60 জন। এই 60 জনের মধ্যে আমরা যদি দেখি 25 জেলার কোনো মন্ত্রী নাই, একটা হিসাব। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে টেকনোক্র্যাট কোটা থেকে একজনকে আনা হয়েছে, জনাব খলিলুর রহমান, যিনি একদম সদ্যবিদে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। নারী মন্ত্রীর সংখ্যা আমরা দেখছি 3 জন, একজন পূর্ণমন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী। স্বাস্থ্যে একদম ব্র্যান্ড নিউ একজন মন্ত্রী। 25 মন্ত্রীর ভিতরে 17 জন প্রথমবার দায়িত্ব পেলেন, আর প্রতিমন্ত্রী 24 জনই নতুন। এর ভিতরে কেউ কেউ 3-4টি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। না দেখেন মিশু, প্রথম কথা হচ্ছে যে এমন একটা পরিস্থিতিতে আমরা অবস্থা করছি, সেই অবস্থান থেকে 2-3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয়েছে যে মন্ত্রী পরিষদ কেমন গঠন হলো সেটার ক্ষেত্রে এখানে কিছু বিষয় আমাদেরকে বিস্মিত করেছে। এটা আমার একদম স্পষ্টত অবস্থান, আমি আসবো একটা একটা করে। এটা খুব কামনীয় ছিল যে নতুন থাকতেই হবে, কারণ বিএনপি যে দলটি সেটি তো আপনার 17টা বছর ধরে সে দলগত জায়গাতেও নেই, ক্ষমতার জায়গাতে নেই, আবার আপনার যে একটা মানে মানে মন্ত্রিত্ব তো দূরের কথা, মানে নেতৃত্ব বলেন বা করেন, ওই পরিস্থিতিটাও তার ছিল না। তো প্রচুর মানুষ এখানে ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে, এখানে নতুন আসবে, এটা একটা স্বাভাবিক হিসাবে আমার কাছে মনে হচ্ছে স্বাভাবিক। কিন্তু আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে 3টি মন্ত্রণালয়, অর্থ, পররাষ্ট্র এবং হচ্ছে স্বরাষ্ট্র। আপনি খুব অবভিয়াসলি রিজনে জানেন, অর্থ যখন 23 লাখ কোটি টাকার ঋণের বোঝার দায় আছে, ইট ইজ এ ভেরি বিগ ইস্যু, রাইট? মানে আমাদের প্রত্যেকের মাথার উপরে কিন্তু ঋণের লোনের বোঝা আছে IMF-এর। তারপরে আপনার এর সাথে একই সাথে বিনিয়োগ আপনি আনবেন কিনা সেটা নির্ভর করবে আপনার অর্থনৈতিক অবস্থার সাথেও এটা কানেক্টেড। একই সাথে যতই নির্বাচিত গভর্নমেন্ট হোক, দেশের যে পরিস্থিতি, বিশেষ করে 5ই আগস্ট তো গেছে 5ই আগস্ট, তার পরবর্তীতে যে জননিরাপত্তা পরিস্থিতি, এটা খুবই ভয়ঙ্কর একটা জায়গাতে ইস্যু। সেটা পুরুষের ক্ষেত্রে বলেন, নারীর ক্ষেত্রে বলেন, শিশুর ক্ষেত্রে বলেন, নারীর ক্ষেত্রে বিশেষ আরও বেশি সংযত কারণে। তো সেই সকল বিষয় নিয়ে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং পররাষ্ট্র, বিকজ বাংলাদেশ ইজ এ ইস্যু যেখানে এমন একটা ভৌগোলিক কারণে হোক, জিওগ্রাফিক্যাল কারণে হোক, একজনের সাথে সম্পর্ক ভালো করলে আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, মানে আপনার সাথে সরাসরি কোনো ক্ল্যাশে যাওয়া লাগছে না। এই পরিস্থিতিতে এটা কিন্তু আমার জন্য সবচেয়ে ছিল যে এই মন্ত্রণালয়গুলো কাকে দিচ্ছে। দেখেন সেক্ষেত্রে সালাউদ্দিন সাহেবকে এই মন্ত্রণালয় দেওয়া হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে, এটা নতুন। কিন্তু উনার যে ব্যাকগ্রাউন্ড, মানে উনি তো ম্যাজিস্ট্রেসির দিকে ছিলেন, খুব স্বাভাবিকভাবে উনি মন্ত্রণালয় দেখেছেন বা এই জায়গাগুলো হয়তো ভালো বুঝবেনও, আইনের সাথেও যুক্ত ছিলেন, এই যে সনদ দলে অনেক প্রভাবশালী, তো খুব স্বাভাবিকভাবে এটা দেওয়া হয়েছে। যদিও আমরা যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে চিত্রগুলো আমাদের মানসপটে আছে সেই শুরু থেকে ওই নাসিম সাহেব, বাবু সাহেব, এবার থেকে শুরু করলে এটা একটু ডিফারেন্ট সালাউদ্দিন আহমেদের ইমেজটা, কিন্তু সুইটেবল, রাইট? আমির খসরু সাহেব অনেক অভিজ্ঞ নেতা,
যদিও আমরা ইকোনমিক্সের ক্ষেত্রে বলতে পারবো না, এটা কিন্তু আমি এটাও বলতে চাই, যেমন মনে করেন আমরা জানতাম যে সাইফুর রহমান সাহেবের উপর আমাদের একটা ভরসা ছিল, আওয়ামী লীগের কিবরিয়া সাহেবের উপরও কিন্তু আমাদের একটা ভরসা ছিল। মানে কিন্তু সাইফুর রহমান সাহেব প্রথম অর্থমন্ত্রী হওয়ার অনেক আগে বাণিজ্য মন্ত্রী ছিলেন, হ্যাঁ সেটা ছিল, মানে ওইটা বলছি ভরসা ছিল, আমি সেটা বলছি। কিন্তু অবশ্যই আমির খসরু মাহমুদ উনি একজন বর্ষীয় নেতা, কিন্তু আমরা আসলে ইকোনমি ব্যাপারে এটা এখন দেখতে হবে, এটা টাইমের উপর ছাড়তে হবে। শকিং মন্ত্রণালয়টা হচ্ছে পররাষ্ট্র, এটা টেকনোক্রেট কোটায় যেটা এসছে, তার কারণ কি দুটো। প্রথম কথা হচ্ছে ব্যাপারটা কি এরকম যে হাতির দাঁত দেখতে এক খাইতে আর এক, ব্যাপারটা এরকম কিনা সেটা একটা প্রশ্ন আসছে আমার কাছে। কেন দেখবেন আপনি যে অভিযোগও যখন আসছিল, যে আমরা কিন্তু এটা নিয়ে অনেক কিছু আলোচনা হয়েছে আপনাদের মিডিয়াতে, উপদেষ্টা পরিষদ থেকে কেউ মন্ত্রণালয়ে আসবে কিনা, তো আমরা যে সকল নাম আলোচনা করেছি সেখানে কিন্তু এই নামটি ছিল না। আমাদের মাথায় খুব সললি কিছু নাম তো আলাপ এসেছিল, কিন্তু সেখানে কিন্তু এই নামটি ছিল না, এটা এক। দ্বিতীয় যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আমি এটা আসলে খুব কনফিউজ, কারণ হচ্ছে এই উপদেষ্টা মহোদয় যখন নিয়োগ পেয়েছিলেন, ওনার যে পরিধিটা ছিল নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এই ধরনের কোনো পদ কিন্তু বাংলাদেশে ছিল না, ইন্ডিয়াতে ছিল। হ্যাঁ, জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ওই সময় এই ধরনের কথাগুলো আমাদেরকে কারা বলেছেন জানেন? খোদ বিএনপির নেতারা বলেছেন, ঠিক আছে? এবং তখন তাকে সাপোর্টটা দিয়েছেন হচ্ছে অপর যে পার্টি আছে, নানা ধরনের মনস্তাত্ত্বিক সাপোর্টের কথা বলছি, তাদের তরফ থেকে কিন্তু আমরা অভিযোগটা শুনিনি। অনুযোগ যা কিছু আমরা শুনেছিলাম বিএনপি নেতাদের কাছ থেকে। একই সাথে বিএনপিদের নেতাদের কাছ থেকেই কিন্তু আমরা শুনেছিলাম যে তার দ্বৈত নাগরিকত্বের বিষয়ে, শুধু তার না, অনেক উপদেষ্টার এগেনস্টে কিন্তু দ্বৈত নাগরিকত্বের বিষয়ে অভিযোগটাও ছিল। তাহলে এখন এটা আমার জন্য একটা বিস্ময়কর বিষয় সত্যিকার অর্থে। আমার জায়গা থেকে আমি এক্সপেক্টই করিনি এই নামটি, কিন্তু এই নামটি যখন এসেছে আমার চিন্তাতে এটাও এসেছে যে যেহেতু এইটা গোপনীয়তার শপথও তারা গ্রহণ করেছেন, সো এটা বলবেন না স্বাভাবিক, কিন্তু আসলে এই উপদেষ্টা নয়, এই মন্ত্রণালয়ে যে টেকনোক্রেট থেকে আসলো, এটা আসলে চয়েসটা কার? জি, এটা আমার কাছে আসলে সত্যিকার অর্থে এটা আমার কাছে একটা বিগ কোশ্চেন। কিন্তু রিজওয়ানা, ধরেন মোট 60 জন প্রায় মন্ত্রী প্রতিমন্ত্রী, আপনি 3 জনের ভিতরে একজনকে নিয়ে সমালোচনা হয়তো করছেন, কিন্তু বাকি 59 জন, এবং ওই মন্ত্রণালয়েও ধরেন দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, তিনি প্রতিমন্ত্রী মর্যাদায় তিনি থাকবেন উপদেষ্টা, শামা ওবায়েদ তিনি মাঠের রাজনীতিবিদ, তিনি নারী প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন, সম্ভবত প্রথম নারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা পাচ্ছি একজন মন্ত্রী, সেটিও তো নিশ্চিতভাবেই একটা চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারে। হ্যাঁ, করতে পারে, কিন্তু সংকটটা এখানে না। সংকটটা হচ্ছে কি, আমি বিষয় হচ্ছে আমার কাছে যে দেখেন উনি তো এমপিও নন, তাই না? মানে আপনি টেকনোক্রেট থেকে এসছেন তো। আর বিষয়টা হচ্ছে আমার কাছে এই বিষয়টা খুব বেশি মনে হচ্ছে এই কারণে, আমি বলছি না সমালোচনা করছি না, কারণ সমালোচনা করব তখন যখন আমার নিরাপত্তার পারফরমেন্স, আমি কোনো সমালোচনা করছি, আমি বলেছি আমার মনে হয় নাগরিক হিসেবে আমরা কেউ এই নামটার জন্য একটু বিস্মিত হয়েছে। জি, আমি একটু এখানে আমি একটু অ্যাড করতে চাই। খলিলুর রহমান সাহেবের ব্যাপারে উনি যেটা বললেন ঠিকই আছে, কিন্তু পরবর্তীতে কিন্তু ওনার ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। আমরা সমালোচনা করেছি লন্ডনে তারেক রহমানের সাথে যে বৈঠকটা হয়েছিল প্রধান উপদেষ্টার, সেই বৈঠক কেন্দ্র করে পরবর্তীতে ওনার যে ভূমিকা আমরা স্পেসিফিক্যালি কোশ্চেন করেছি। এবং এখন দেখা যাচ্ছে যে একটা যোগাযোগ কিন্তু ছিল, এবং এটা কিন্তু তত্ত্বাবধায়ক বিএনপির সাথে ওনার, আপনাদের সঙ্গেও ছিল, আমাদের সাথে তো সেভাবে যোগাযোগ ছিল না। উনি পররাষ্ট্র নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন, এবং বিভিন্ন দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে বলে উনি বলেছিলেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, সেই কেন্দ্রিক আমাদের সাথে যোগাযোগ ছিল, কিন্তু আমরা অভিযোগ করেছিলাম স্পেসিফিক্যালি। এবং এখন দেখা যাচ্ছে যে একটা যোগাযোগ ছিল, এবং এটা কিন্তু যে ইন্টারিম গভর্নমেন্ট ছিলেন তাদের ভূমিকাটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করছে অনেকটা ক্ষেত্রেই। উনি ছাত্র উপদেষ্টারা কিন্তু পদত্যাগ করেছিলেন নিরপেক্ষতার স্বার্থে। উনি যদি যোগদান করবেনই টেকনোক্রেট মিনিস্টার হিসেবে, ওনার উচিত ছিল ইলেকশনের টাইমে উনি যেন দায়িত্ব পালন না করেন, এবং ওনাকে কিন্তু স্বরাষ্ট্রের দায়িত্ব তখন স্পেসিফিক্যালি আগে থেকে জানতো না হয়তো যে বিএনপি ক্ষমতায় আসছে, এটা কিন্তু বিশ্বাসযোগ্য না। আচ্ছা, ওনাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, সেক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি অবজেকশন দিয়েছিলাম। এখন দেখা যাচ্ছে যে কারণে আমরা অবজেকশন দিয়েছিলাম সেটা অনেকাংশেই সত্য বলে প্রতিমান হলো। জি, আমি ব্যারিস্টার বড়ুয়া, একদম 30 সেকেন্ড।
কিন্তু আমি না মানে কখনো মানে জামাতের পক্ষ থেকে উনার যে অভিযোগগুলো আমরা বিএনপির ক্ষেত্রে শুনেছি মানে ডুয়াল সিটিজেনশিপ বা ইত্যাদিতে এই ধরনের কোনো অভিযোগ কিন্তু আমরা শুনিনি। ব্যক্তিগত পর্যায়ে সমালোচনা আমরা এটা তো করি না। ব্যক্তিগত না, এটা সিস্টেমেটিক সমালোচনা। না, ডুয়াল সিটিজেনশিপ ব্যক্তিগত সমালোচনা ওনার না আছে ভাই। কি নাই এটা হলো একটা কোশ্চেন অফ ফ্যাক্ট। যদি থেকে যেটি থাকে ঘটেছিল বিশেষ ওনাকে করে উপদেষ্টা করাটাই ঠিক হয়নি। যে হাদি হত্যার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর চৌধুরীর পদত্যাগের একটা তীব্র দাবি উঠেছিল। হ্যাঁ, হ্যাঁ। সেই পরিপ্রেক্ষিতে নতুন একজন স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়েছিল। আমাদের সেইখানে অবজেকশনের কারণে হয়নি। খলিলুর রহমানের নাম ওনার ছিল। নামটা প্রস্তাবনায় ছিল। সেইখানে একটি প্রস্তাবনায় দল, ছিল। জি। একটি রাজনৈতিক দল এখন নজিব সাহেব দাবি করছেন জামাত সেটা আনুষ্ঠানিকভাবে বিরোধিতা করে সেটি ঠেকিয়েছে। আমি একটু ব্যারিস্টার বড় আপনার কাছে আসতে চাই। শপথ নিয়ে এই বিতর্ক আমরা শপথের আগেও করেছি, শপথের পরেও করতে হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে। ফলে এই যে দ্বিতীয় শপথটা না নেওয়ায়, ব্যারিস্টার নজিব আপনার সামনে, আপনারা দুজনে আইনজীবী, আপনারা ধারাটারা দেখে বলতে পারেন, কিন্তু আমি যেটা বুঝতে চাই আমরা দর্শক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, এই শপথ না নেওয়ায় আমার প্রথম প্রশ্ন আইন লঙ্ঘন হলো কিনা, এইখানে বিএনপি ইথিক্যাল কোনো গ্রাউন্ডে জনগণের সঙ্গে কি প্রতারণা করলো, এবং বিএনপি যে শপথ নিল না জামাত এবং এনসিপি নিল, এবং ব্যারিস্টার নজিব যেমনটা বলছিলেন 60 জন কোরাম হয়, তারা কি এখন সংবিধান সংশোধন নিয়ে আলাদাভাবে কাজ করতে পারবে কিনা এই 212 জন যদি শপথ নাও নেয়? দেখুন, আমরা দুইজন আইনজীবী হাজির করেছেন, এটার দুইজনে যদি একই ইস্যুতে বাহাস করি তাহলে যেটা এখানে অ্যাবসেন্ট সেটা হচ্ছে আসলে একটা কোর্ট। ফলে দুইজনের এই বাহাসের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত দেওয়ার জন্য একজন বিচারক দরকার ছিল। সেই বিচারক যেহেতু নেই, ফলে আমার আর্গুমেন্টটা আসলে ধরনটাও হবে অন্য জায়গায়। এখন লয়ের ক্ষেত্রে বেশ কয়েকটা প্রশ্ন ছোট ছোট আপনি আমাকে করেছেন, প্রশ্নগুলো আসলে ট্রিকিও। প্রথমত হচ্ছে যে এই শপথের না করার কারণে আইনগত ব্যত্যয় কী হয়েছে এবং তারা জনগণের প্রতি কোনো বেইমানি করলো কিনা, প্রতারণা করলো কিনা, এই দুটো জায়গাকে একটু আগে পরিষ্কার করি। এখন যে আইনের কথা জনাব মোমিন যেটা খুব দৃঢ়তার সাথে বলছেন, কোরামের কথা যেটা বলছেন সেটা সত্যিই বলছেন, সেটা 10 ধারাতেই ওই যে আদেশের 10 ধারাতে হচ্ছে পরিষ্কার করে বলা আছে যে আপনার 60 জন হলেই আপনার কোরাম পূর্ণ হবে। কিন্তু এর পরে যে কথাটা আছে সেটা হচ্ছে সংবিধান সংস্কার সংক্রান্ত কোনো প্রস্তাব অনুমোদনের জন্য পরিষদের মোট সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে। কোরাম হলেও সংখ্যাগরিষ্ঠ উপস্থিতির মাধ্যমে আসলে সেটা হবে। সেটা ওনারা করতে পারবেন কি না বা সংসদে আসলে পজিশনটা কিভাবে দাঁড়াবে, কারণ যেহেতু 212 জন শপথ নিলেন না, তাহলে তাদেরকে এক্সক্লুড করে যে বিরোধী দলে যারা থাকছেন তারাই হচ্ছে কোরাম পূর্ণ করে তারাই সংবিধান সংশোধন করে ফেললেন। সেটার মধ্যেও তো এক ধরনের প্রায়োগিক জটিলতা তৈরি হবে যে মেজরিটি যারা আছেন তারা বলছেন যে আমি তো এটার পার্ট না, যদি এই ধরনের বিষয়গুলোতে যায়। ওইটা তো পরে দেখার বিষয়, কিন্তু আমি প্রথমের প্রশ্নগুলো বলি। সেটা হচ্ছে আমি খুব ক্লিয়ারলি একটা জিনিস দাঁড় করানোর চেষ্টা করেছি আমার আর্গুমেন্ট ইতিপূর্বেও, সেটা হলো যে আপনার 2025 সনের 13ই নভেম্বর রাষ্ট্রপতি একটি আদেশ দিলেন। এই আদেশটির মাধ্যমে আসলে ভিতরের কন্টেন্টে দেখবেন যে সংবিধানের সংশোধনীর কথা কিন্তু চলে আসছে এই আদেশের মাধ্যমে। রাষ্ট্রপতি বা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার কিন্তু কোনো গণপরিষদ না, সংবিধান সংশোধন করার ম্যান্ডেট কিন্তু তাদের ছিল না। বা ওই অবস্থাতে রাষ্ট্রপতি একটি আদেশের মাধ্যমে সংবিধানের মধ্যে একটি গুরুতর বিষয়কে গুরুত্বপূর্ণ জায়গায় হাত দিয়ে পরিবর্তন করে ফেলতে পারবেন, সেই এখতিয়ার কনস্টিটিউশনের মধ্যেই নেই। কারণ তিনি তো ওই কনস্টিটিউশন মেনেই কিন্তু আজকে পর্যন্ত শপথ পড়ানো বা উনি যে এখনও পর্যন্ত এক্সিস্ট করছেন এই বিদ্যমান সংবিধানের অধীনেই। তিনি এই আদেশটা যেটা দিলেন সেটা হচ্ছে ওনার যে মূল এখতিয়ারটা দেওয়া আছে সেটা হচ্ছে সংবিধানের 93 অনুচ্ছেদে। 93 অনুচ্ছেদ হচ্ছে ওনাকে দেওয়া আছে আদেশ দেওয়ার জন্য না, ওনাকে অধ্যাদেশ কীভাবে পাশ করতে পারবেন সে কথাটা বলা আছে। অধ্যাদেশের ক্ষেত্রে আমি একটা বিষয়কে বলছি যে উনি যদি, হ্যাঁ আমি ছোট করে বলছি যে অধ্যাদেশের ক্ষেত্রে ওনাকে 3টি যুক্তিসঙ্গত বিধিনিষেধ আছে। বিধিনিষেধের অন্যতম হচ্ছে যে এমন কোনো অধ্যাদেশ তিনি পাশ করতে পারবেন না যেটার মাধ্যমে সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায়। তাহলে পরিবর্তন রহিত কোনোটাই তো আপনার অধ্যাদেশের মাধ্যমে করার সুযোগ নেই। তাহলে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে আপনি কনস্টিটিউশনে চেঞ্জ করে ফেলবেন মানে আপনি এই অর্ডারটাকেই এইটার তো আইনগত যৌক্তিকতা নাই। ফলে এইটার মাধ্যমে যদি আগায় তাহলে যে পরিস্থিতিটা তৈরি হবে আপনার
আপনি এখন যা কাজ করছেন সেটা তো আপনার 5 বছর পর, 10 বছর পর, 20 বছর পর চ্যালেঞ্জ হবে না, সেটা চিন্তা করলে কিন্তু হবে না। আমাদের বলার উদ্দেশ্য এটা না যে আপনি পরিবর্তন করবেন না। আমি কিন্তু শুরুতেই বলছি যে পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে নিয়মের মধ্যে থেকে, আদারওয়াইজ কিন্তু আপনার বিপদের মধ্যে পড়তে হবে এবং আইনিভাবে চ্যালেঞ্জ হলে কিন্তু কোনোটাই টিকাতে পারবেন না। এই যে ওখানে তফসিল দিলেন উনি, সংবিধানের তৃতীয় তফসিলের মধ্যে কিছু শপথের কথা বলা আছে, সেই শপথের মধ্যে তো আর এই শপথ নেই। এই অর্ডারের মাধ্যমে আপনি সংবিধানের মৌলিক জিনিস পরিবর্তন করে শপথ করাবেন কিভাবে? হ্যাঁ, এখন একটা প্রশ্ন আসছে, এই আলাপটা যখন আমি করছি তখন কিন্তু আইনজীবীর লেন্সটা কিন্তু আইনজীবীর। এই প্রশ্নটাই যদি আপনি একজন পলিটিশিয়ানকে করেন, তিনি বলবেন যারা রাখেন, অসুবিধা নেই, এটা আমরা সংসদে বসে ঠিক করে ফেলবো। এখন আমি আইনজীবী হিসেবে তো আর আমার ওই উত্তর দেওয়ার সুযোগ নেই যে এটা ঠিক আছে, যা আছে পরে দেখা যাবে, আমরা করে ফেলবো, করে নেব, আগে আমরা আগাই। তো এখন আমাদের যেটা পেশাগত জায়গা থেকে আমরা যেভাবে বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে, আপনি যখন একটা নিয়ম অনুসরণ করছেন, ওই নিয়মের মধ্যে থেকে যদি আপনি বের হয়ে আসতে পারেন তাহলে আপনাকে প্রশ্নের মধ্যে পড়তে হবে না, আদারওয়াইজ আপনাকে প্রশ্নের মধ্যে পড়তে হবে। আজকে শপথ নিলেন কিভাবে? এই যে শপথ পাঠ করালেন, যে তৃতীয় তফসিলের কথা বলছি আমি, প্রধানমন্ত্রীর শপথের জায়গাটা শুধু একটা জায়গায় এক লাইন শুধু বলছি, যে প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরে ওখানে বলছে যে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। পরেরটা, আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। কোন সংবিধান? শপথ করছেন তো এটাতেই। এই সংবিধানের আপনি রক্ষণ, সমর্থন এবং নিরাপত্তা বিধান করার জন্য শপথ নিচ্ছেন, এই গ্যাজেটের মাধ্যমে বলছেন যে সব পরিবর্তন করে ফেলবেন 180 দিনের মধ্যে, এবং সেটার 14 ধারাতে বলছে পরিষদ কর্তৃক সংবিধান সংস্কার চূড়ান্তকরণ ও প্রকাশ, বলছে কারো অনুমোদন বা সম্পত্তিরও প্রয়োজন হবে না। জি, পরিষ্কার। তার মানে ব্যারিস্টার মোমেন একদম সুস্পষ্ট আইনি ব্যাখ্যা দুজনেরটাই, একজন সংবিধানের আলোকে ব্যাখ্যা করছেন, আরেকজন গেজেটের আলোকে ব্যাখ্যা করছেন। আপনার ব্যাখ্যা আমাকে একটু সময় দিন, এটা ব্যাখ্যা করব। দর্শক বিরতির পর স্বাগত আরেকবার। ব্যারিস্টার মোমেন আছেন আমার সঙ্গে, জামাত ইসলাম থেকে নির্বাচিত নতুন সংসদ সদস্য। ব্যারিস্টার মোমেন, আপনি নিশ্চয়ই ব্যারিস্টার বড়ুয়ার ব্যাখ্যা শুনছিলেন, এরপরে সেই ব্যাখ্যার প্রত্যুত্তরে কিছু বলতে চান? জি, ব্যারিস্টার বড়ুয়া যেটা বললেন যে আর্টিকেল যে 93 আছে অধ্যাদেশের আর্টিকেল, আপনি দেখেন এই যে আদেশ, রাষ্ট্রপতি আদেশ, এখানে কিন্তু কোথাও আর্টিকেল 93 কোট করা হয়নি, যে এইটার আন্ডারে এই আদেশটা হয়েছে। এখানে বলা হয়েছে জনগণের যে অ্যাসপিরেশন, জনগণের যে আশা আকাঙ্ক্ষা জুলাই পরবর্তীতে, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই এই আদেশটা করা হয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য। এবং এটা কিন্তু আন্ডার আর্টিকেল 7, আপনি দেখেন 7-এর ভাষাটা, যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতা প্রয়োগ কেবল এই সংবিধানের অধীনে ও কর্তৃত্বে কার্যকর হবে। তো জনগণের আশা আকাঙ্ক্ষায় এটাই হলো সুপ্রিম ল। মানে আপনি বলছেন অ্যাসপিরেশনের কথা। অ্যাসপিরেশন। কিন্তু নজিবুর রহমান, আপনি যে নির্বাচিত হয়েছেন সেটিও তো সেই জনগণের আশা আকাঙ্ক্ষা চূড়ান্ত ফলাফল। এক্স্যাক্টলি। এখানে এই জন্যই তো ডবল এর বিষয়টা এসেছে, 2টা ভোট হয়েছে। জনগণ আমাকে ভোট দিয়েছে সংসদ সদস্য হিসাবে, আর জনগণ ভোট দিয়েছে এই জুলাইয়ের সনদটাকে বাস্তবায়ন করার জন্য। এবং সেটার বেসিস হলো এটা, এই যে আদেশটা দিয়েছে আর রাষ্ট্রপতি, সেটা এই রাষ্ট্রপতির যে আদেশটা জুলাই সনদ বাস্তবায়ন কেন্দ্রিক, এই আদেশের যে লেজিটিমেসি, এটা তো গণভোটের মাধ্যমে এস্টাবলিশড হয়ে গিয়েছে। তার মানে কি আপনারা একটা সংবিধান পুনর্লিখনের কথা বলছেন? পুনর্লিখন না, এটা তো ম্যাসিভ একটা আপনার সংস্কার হচ্ছে। এখানে সবগুলা দল একমত হয়েছে যে 30টি পয়েন্টে, এই 30টি পয়েন্ট যদি আপনাকে বাস্তবায়ন করতে হয়, সংবিধানের বেসিক ফিচার, মৌলিক অবকাঠামোগত চেঞ্জ আসবে। হ্যাঁ, মানে সংবিধানে তাহলে সংশোধন করতে হবে। সংশোধন আসবে, শুধু অর্ডিনারি সংশোধন না, এটা হলো মৌলিক বেসিক ফিচার চেঞ্জ, যেটাকে করতে হলে আপনাকে সংবিধান গণপরিষদের মতো একটা গণপরিষদ লাগবে। এবং সেখানে এটার জন্যই কিন্তু এই সংবিধান সংস্কার যে পরিষদটা, এটা করা হয়েছে। কারণ আপনি যে আমাদের যে 8ম সংশোধনীর যে রায় রয়েছে, তৎপরবর্তীতে আমরা 5ম সংশোধনীর রায় দেখেছি, 3র্দশ সংশোধনীর রায় দেখেছি, অনেকগুলো রায় দেখেছি। একটা কনসিস্টেন্ট যে আমাদের কনস্টিটিউশনাল ল ডেভেলপ করেছে। আপনি একটা সংবিধানের কিন্তু বেসিক ফিচার নর্মালি চেঞ্জ, অর্ডিনারি চেঞ্জ করতে পারেন না একটি সংসদে। আমরা যদি শুধু সংসদ সদস্য হিসাবে কাজ করি, সংসদ সদস্য হিসাবে শপথ নিয়ে, তাহলে কিন্তু আমরা এই সংবিধানের যে সংস্কারের কথা বলা হয়েছে একদম পরিষ্কার। আপনার বক্তব্য ব্যারিস্টার বড়ুয়া। যদি ব্যারিস্টার নজিবুর রহমান যেটা বলছেন যে অর্ডিনারি চেঞ্জগুলো আপনি সংবিধানের এখানে সংসদে করতে পারবেন না, এটা একটা জায়গা। আবার আমরা এটিও শুনি যে সংসদ হচ্ছে সার্বভৌম, এবং এই সংবিধানের আগের যে 16টি সংশোধনী, তার কয়টি আমরা গণপরিষদে করেছি আর কয়টি নিয়মিত সংসদে করেছি, সেটিও একটু বুঝতে চাই।
এখানে আমি একটু অ্যাড করি, জি। সংশোধনী যেগুলা গণপরিষদে করা হয় না, পঞ্চম সংশোধনী থেকে শুরু করে অষ্টম সংশোধনী, যেখানে হাইকোর্টকে বড় সাহেব অবশ্যই জানবেন, হাইকোর্টকে ডিসেন্ট্রালাইজ করা হয়েছিল, সেখানে কিন্তু কোর্ট ক্যাটাগরিক্যালি বলেছে যে যদিও এইটা সংসদে পাশ করা একটা সংশোধনী, কিন্তু এটা যেহেতু সংবিধানের মৌলিক অবকাঠামোকে চেঞ্জ করেছে, সুতরাং এইটা বেআইনি, এটাকে বাদ দিতে হবে। পঞ্চম সংশোধনীতে একই কথা বলা হয়েছে। পরিষ্কার। তো সুতরাং আপনি চেঞ্জ আনবেন সংবিধানে, যেটাকে মৌলিক অবকাঠামো চেঞ্জ করা হবে, মানে 2/3 মেজরিটি থাকলেও আপনি এটা পারবেন না। এই জন্য আপনাকে স্পেশাল কিছু লাগবে, সেটাই হলো সংবিধান সংস্কার। জি, পরিষ্কার একদম। যে বিষয়। ব্যারিস্টার বড়ুয়া, দেখুন, ওনার কথার মধ্যেই কিন্তু ফাঁকটা রয়ে গেল। আপনি ইমোশন দিয়ে হচ্ছে যদি ল ব্যাখ্যা করতে চান, তাহলে এইসব আলোচনাগুলো আসলে নিরর্থক। আপনি যদি বলেন যে জনগণের অ্যাসপিরেশন আগে থেকে আপনাকে দিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে আপনি 13ই নভেম্বর আদেশ পাশ করলেন, হাবট হলো তো গিয়ে হচ্ছে 12ই ফেব্রুয়ারি, কিন্তু এই আদেশটা তো পাশ করলেন হচ্ছে 13ই নভেম্বর। আপনি কিভাবে বুঝলেন যে জনগণ আপনাকে হা ভোটই দেবে? জনগণ তো না ভোটেও দিলে তো এটা দিতে পারত। থাকতোই না, চলে যেত। তাহলে যে জায়গাটায় আপনি আসলেন আদেশ হিসেবে দিলেন, চালাকিটা কি জন্য? আদেশ তো আর রেটিফিকেশনের ব্যাপার নেই। আমি কেন 93 দিয়ে এটাকে টেস্ট করার চেষ্টা করছি? আমি টেস্ট করছি এই কারণে, রাষ্ট্রপতিকে বিশেষ অবস্থায় শুধুমাত্র অধ্যাদেশ পাশ করারই ক্ষমতা দেওয়া হয়েছে। এরকম প্রশাসনিক আদেশে কনস্টিটিউশন চেঞ্জ করে ফেলবেন এই ক্ষমতা কিন্তু দেওয়া হয়নি। এটা কিন্তু মৌলিক পরিবর্তন। যেটা বলছেন সেটা হচ্ছে যে আপনার কনস্টিটিউশন, ওনার কথা থেকেও যদি আমি বলি, কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার যখন আপনি চেঞ্জ করে ফেলবেন, তখন আসলে প্রক্রিয়াটা কীরকম হওয়া উচিত ছিল। আমি বলছি না যে করতে পারবেন না, স্টাক হয়ে গেল এবং সংসদ অকার্যকর হয়ে যাবে, এখন এই ধরনের কোনো নেতিবাচক কথা আমি বলছি না। আমি বলছি হচ্ছে প্রক্রিয়াগুলো যেভাবে আসা উচিত ছিল, আপনার সংসদে ওনারা যাওয়ার পরে সিদ্ধান্ত নিতেন যে গণভোট কী হবে না হবে। গণভোটের আইনটাকেও তো রেটিফিকেশনের প্রশ্ন আছে। গণভোট আইন রেটিফিকেশন হওয়ার আগেই হচ্ছে একটা টাপন হয়ে গেল। 12 তারিখে আপনি ভোটে নিয়ে নিলেন না করে, যেটা হতো সংসদ নির্বাচন যদি হতো, হওয়ার পরে গণভোট আইনটা রেটিফাই হতো, রেটিফাই হওয়ার পরে একটা পর্যায়ে গিয়ে আপনারা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে তারপরে হচ্ছে গণভোটে কোনটা বিষয় যাবে, কি যাবে, সেটা কথাগত ঐক্যমত্যে আসার পরে তাহলে তো আর ওই 4টা প্রশ্ন 5টা প্রশ্ন উত্তর দেওয়ার বিষয় থাকতো না। কোনটা ফাইনালি সবাই এগ্রি করলেন সংসদের মধ্যে বসে, সেইটার উপরে গণভোট হতো। দেন যদি এরকমটাই সিদ্ধান্ত আসতো যে না, আমাদের সংবিধান আসলে পরিবর্তন দরকার, জনগণ যদি ম্যান্ডেট দেয়, তাহলে আমরা আসলে একটি গণপরিষদই গঠন করতে যাব আবার নির্বাচিত সদস্যদেরকে দিয়ে। সেই গণপরিষদ এই পার্টিকুলার পিরিয়ড পর্যন্ত কাজ করবে। এখন এই কথাগুলো বললে আপনার ওই 72-এর সংবিধানে 70-এর নির্বাচনে জিতে আসা সবাই গণপরিষদের মেম্বার হয়েছিলেন, এই আলাপগুলো অবভিয়াসলি আসবে। সেগুলো তো আমাদের ব্যাকগ্রাউন্ডের ইতিহাসও কিন্তু আছে সেরকম। এখন এই নির্বাচিতরা এই আদেশের বলে কিন্তু অটোমেটিক্যালি কনস্টিটিউশনাল কাউন্সিলের মেম্বার হয়ে যাচ্ছে না, কিন্তু পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়ে ওনারাই যে আসলে এই পুরো প্রক্রিয়ার মধ্যে ঢুকবেন সেটার সুযোগ থাকছে না। অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট একটি নির্বাচিত সংসদকে বাধ্য করছে তাদের দেওয়া নির্দেশনাবলী অবধারিতভাবে পালন করার জন্য, যেটা করতে পারে ম্যান্ডেটরি ফর্মে। আপনি একটা নির্বাচিত পার্লামেন্টকে কখনোই বাইন্ডিংয়ের মধ্যে আনতে পারবেন না এরকম। সেটা তাইলে তাদের পার্লামেন্টারি সোভারেনিটিটা হচ্ছে আইডিয়াটা নষ্ট হয়। খুবই পরিষ্কার। তার মানে এই জিনিসটা কি ব্যারিস্টার বড় এরকম দাঁড়ালো যে ধরেন জামাত এবং এনসিপি শপথ নিয়েও কোনো ভুল করেনি এবং বিএনপি শপথ না নিয়েও বড় কোনো ভুল করেনি, অথবা এটা খুব অপরিহার্য কিছু না, এটা ওনারা সংসদে বসে সিদ্ধান্ত নিতে পারেন। বিএনপি তো এখনো বলছে না। বিএনপির নীতি নির্ধারী মহল থেকে যে বক্তব্য গতকালকে এবং আজকেও শুনেছি, তাতে ওনারা বলছেন সংসদে বসে ওনারা যে পরিবর্তনগুলোর কথা বলেছেন, অঙ্গীকার করেছেন, যেগুলো সম্মতি দিয়েছেন, সেগুলো তো আছেই, অটোমেটিক্যালি ওনাদের অ্যাসেন্ট দেওয়া আছে। যেগুলোতে ওনাদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, সেগুলো ওনারা সংসদে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এখন একটা পরিস্থিতি আপনাকে কিন্তু মানতেই হবে, সেটা হচ্ছে বিএনপি যত সংখ্যাগরিষ্ঠতা নিয়েই আসুক না কেন, পরিবর্তন ছাড়া ওনারাও টিকে থাকতে পারবেন না। সংস্কার ওনাদেরকে করতেই হবে, এটা কারণ এটা দেশের মানুষের চাওয়া। ফলে এই যে দেশের মানুষের চাওয়ার কথা বলে ওনাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে হচ্ছে আপনি এই প্রক্রিয়াগত অস্বচ্ছতা রেখে যদি কাজগুলো করেন, ইন ফিউচারে প্রশ্নের মধ্যে পড়বেন। জি, পরিষ্কার। ডক্টর স্নিগ্ধা, আপনার কাছে আমি জানতে চাই, নতুন সরকারের আপনি চ্যালেঞ্জের কথা বলছিলেন, এই সরকারের কিছু সম্ভাবনার জায়গাও তৈরি হলো কিনা? কারণ বিশাল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা একটা সরকার, এই সরকারে অনেক নতুন মুখ রয়েছে। সরকারের মন্ত্রিসভায় যারা আছেন তারা অনেকগুলো দলের, মানে বিএনপির বাইরেরও আরো 2-3টা দলের যারা জিতেছেন,
তারা আছে, ইয়াং ফোর্স একটা আছে, এবং যারা এসছেন তারা প্রায় কেউই আসলে গরিব মানুষ না। ফলে আমাদের যে প্রচলিত ধারণা যে যিনি খুবই গরিব তিনি হয়তো অনেক বেশি দুর্নীতি করবেন, এবং দুর্নীতির বিরুদ্ধে তাদের একটা স্ট্যান্ড তাদের ইশতেহারে এবং জুলাই সনদেও বলা আছে। এবং আমাদের অভিজ্ঞতা হচ্ছে প্রথম যখন কোনো দল একটা দীর্ঘ বিরতির পর ক্ষমতা আসে, আপনি 91-এর বিএনপি, 96-এর আওয়ামী লীগের কথা বলতে পারেন, প্রথম মেয়াদটা খুব ভালো চলে, এবং এখন জামাতের মতো একটা শক্তিশালী বিরোধী দল আছে 72টা সিট নিয়ে। ফলে সেটা একটা বিশাল সম্ভাবনার জায়গা হিসাবে মনে করেন কিনা? না, সেটা হতে পারে, আমি মানে এটা সম্ভাবনা হতে পারে, কিন্তু ঘটনাটা কি জানেন, গরিব মানুষ মনে হয় খুব ওই অর্থে জানেও না। অনেক সময় দেখা যায় যে কোটি টাকা নিয়ে যে করবে কি হিমশিম খায়, বরঞ্চ বড় লোকরা খুব ভালো মতো জানে কোটি টাকা কিভাবে ব্যবহার করতে হবে। মানে ক্যাপিটালিজমের কথাই বলছি, মানে ক্যাপিটালিজমের সত্যটা কিন্তু এরকম। আমি সেইটা আসলে মনে করি না। ব্যাপারটা কি হয়েছে, এখানে সম্ভাবনা আছে, সম্ভাবনা অনেকগুলো ক্ষেত্র। সবচেয়ে বড় ক্ষেত্র কি জানেন, সবচেয়ে বড় ক্ষেত্র জনগণের যে সমর্থন বিএনপি পেয়েছে, এটা খুব সিচুয়েশনাল। আমি কিন্তু এটা বলতে চাই, ব্যাপারটা কিন্তু এরকম না যে বিএনপি দীর্ঘদিন ধরে একটা নৈতিক সমর্থন তৈরি করেছে, বা এমন কি অপোজিশনে যে দলটি ছিল বা বিরোধী দলও যেটা হয়েছে, এরকম আমি মনে করি না। আমি মনে করি যে 5ই অগাস্ট একটা ঘটনা, একটা দীর্ঘ একটা মানে দুর্বৃত্তায়ন বলেন, ভুল বলেন, অগণতান্ত্রিক চর্চা বলেন, মানুষের ক্ষোভ, সব কিছু সেটা যেমন আছে, 5ই অগাস্টের পরবর্তী যেটা হয়েছে সেটা ভয়াবহ। 18 মাস 17 মাস যা হয়েছে বাংলাদেশের মানুষের সাথে, 5ই অগাস্টের আগে আমার প্রতিপক্ষ ছিল রাষ্ট্র। আমি জানতাম যে রাষ্ট্র আমার রাগটা আমাকে ভয় দেখায়, রাষ্ট্র সবসময় আমি জানি নিপীড়নমূলক, আমার পড়াশোনা আমাকে তাই শিখিয়েছে। কিন্তু 5ই অগস্টের পরবর্তীতে তো আমি এটা জানি না আপনি আমার জন্য কতটুকু নিরাপদ, উনি আমার জন্য কতখানি নিরাপদ। এই যে এভরি সিঙ্গেল ডে, প্রতিটা দিন বাংলাদেশের প্রত্যেকটা, বিশেষ করে ঢাকা শহর, মফস্বল শহর, চোখের সামনে দেখা যাচ্ছে যে ট্রাকের পাশে ডাকাতি হচ্ছে, মানুষ চুপ নিশ্চুপ, পুলিশের সামনে মানুষ মারছে, মানুষ চুপ নিশ্চুপ, বড় বড় মিডিয়া হাউসে আগুন দিয়ে হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে, মানুষ চুপ নিশ্চুপ ঘোষণা দিচ্ছে। এটা একটা দুর্বিষহ সময় ছিল। এই দুর্বিষহ সময়ের যেই অবস্থা ছিল, সেখান থেকে মববাজি বলেন, দঙ্গলবাজি বলেন, সব কিছুর ক্ষেত্রে কিন্তু মানুষের একটা, এবং অবশ্যই বিং অ্যাজ এ ওমেন প্রচণ্ড রকমের মানে খারাপ সময় আমরা পার করেছি বলার বাইরে। সেই সকল কিছুর একটা যে কিন্তু বিএনপির উপর পড়েছে, জি, এবং ফলে একটা বিশাল প্রত্যাশা নিয়ে সেই বিএনপির জন্য বিএনপি কিভাবে করবে বা সেটার ক্ষেত্রে আপনাদের পরামর্শ শুনবো। দর্শক, তার আগে আবার একটা বিরতি নিই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। ব্যারিস্টার নজিব, আমরা এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে সম্ভাবনার জায়গাটা আপনার কাছ থেকে শুনতে চাই 1.5 মিনিট সময়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা আমি বলবো যে 5ই আগস্টের যে বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবটাকে, এই যে একটা অস্বীকারের যে রাজনীতি আছে, কালচার আছে, যে 5ই আগস্টের পরে সবাই সারা দেশবাসী ঐক্যবদ্ধভাবে একটা বিপ্লব করেছে। দেয়ার ইজ এ রিজন ফর দ্যাট। স্টেট স্পন্সর যেই সন্ত্রাসগুলো হয়েছে এবং এটা যেই স্কেলে হয়েছে, আনইমাজিনেবল স্কেলে হয়েছে, আগের ঘটনা বলছি, সেটাকে এই বিপ্লব হয়েছে একটা, এই বিপ্লবকে ধারণ করা, যে অস্বীকারের যে কালচার শুরু হয়েছে, এটাকে ডিফাই করে কিভাবে তারা করবে, এটা আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং যেই স্বপ্ন দেখে হাজারো তরুণ তরুণী তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, বৈষম্যহীন একটা সমাজ গঠন, এই সমাজ গঠন যেখানে সকল কোয়ার্টারের সমান সুযোগ থাকবে, এটা নিশ্চিত করা, এটা আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি আমরা সেই পুরানো রাজনৈতিক কালচার থেকে বেরিয়ে না আসতে পারি, তাহলে এটা হবে না। সম্ভাবনার জায়গা বলবো, আমাদের যারা বিপ্লবটা করেছে অধিকাংশই তরুণ তরুণী, জেনজি, তারা তাদেরকে প্রমাণ করেছে। এবং ভবিষ্যতের বাংলাদেশে এদের নেতৃত্বকে আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি, আমি নেতৃত্ব বলতে শুধু রাজনৈতিক নেতৃত্ব বলছি না, সামাজিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে তাদেরকে যদি নৈতিক এবং জাগতিক সমস্ত উপায় উপকরণে সজ্জিত করে আমরা যদি নেতৃত্বটা তাদের হাতে তুলে দিতে পারি, দেশ এগিয়ে যাবে। এইটাই সম্ভাবনার জায়গা। জি, আমার হাতে একদম সময় নেই। ডক্টর স্নিগ্ধা, আপনার দৃষ্টিতে সবচেয়ে সম্ভাবনার জায়গা কোনটি এবং চ্যালেঞ্জই বাকি? আমার দৃষ্টিতে সবচেয়ে সম্ভাবনার জায়গা হচ্ছে বাংলাদেশের মানুষ অনেক কিছু বুঝতে পেরেছে, যে বোঝাবুঝিতে অনেক ধুলো পড়েছিল হয়তোবা, এটা হচ্ছে সবচেয়ে সম্ভাবনার জায়গা। আমি স্ট্রংলি একটা কথা বলতে চাই, 5ই অগাস্টের আগে বিগত যে সরকারটি ছিল, সে অনেক চেষ্টা করেছিল মুক্তিযুদ্ধের চেতনা, এই বোধ, স্বাধীনতা, প্রতীক, বাংলাদেশ, এগুলির মূল্য মুখস্থ করাতে। কিন্তু সবচেয়ে লাকিলি আমরা গত 1.5 বছরে আওয়ামী লীগ সরকার কিছু পারে নাই।
কিন্তু বাংলাদেশের মানুষ অনুভব করা শিখেছে, যেটার প্রমাণ হয়তো বা তারা ব্যালটে দিয়েছে, ঠিক আছে, তার পরিষ্কার পরিষ্কার প্রমাণ 2/3, ঠিক আছে। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় সম্ভাবনা, যে আমরা এখন স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং তার কার কি রোল সেটা প্রকাশ্যে চোখ দিয়ে দেখতে পেয়েছিলাম গত 17 মাসে। যেটা আমরা ভাবতাম আগে কি না এরকম না মনে হয়, ভুল জানি মনে হয়, কিন্তু আমরা দেখতে পেয়েছি। এটা হচ্ছে সবচেয়ে বড় সম্ভাবনা, বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ পেয়েছে, এটা হচ্ছে প্রথম। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যে একটা অপসংস্কৃতি ঢুকেছে, যেখানে আপনি ব্যক্তির পরিচয় জানেন না, যেখানে আপনার গুপ্তচর বৃত্তি হয়, যেখানে বিভিন্ন জায়গাতে ঢুকে বিভিন্ন ধরনের তথ্য গ্রহণ করে মানুষকে ম্যানিপুলেট করা হয়, যেখানে শেখানো হয় 2026 সালে যৌক্তিক কথা না বলে আপনি অযৌক্তিক কথা বলবেন, যেখানে আপনাকে আবেগকে ব্যবহার করা হয়। এই যে একটা অযৌক্তিক যে কোনো কিছুতে যে আপনার একটা ধর্মীয় জিনিসকে উস্কে দেওয়া যায়, মত তৈরি করে দেওয়া যায়, এইটা যে এই সরকারেও হবে না সেটা তো আমরা জানি না। তো এই মত এটা কিভাবে কি করবে সেটা এই সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। ব্যারিস্টার বড়ুয়া, আপনার দৃষ্টিতে সম্ভাবনা কি এবং চ্যালেঞ্জ কি এই সরকারের জন্য? চ্যালেঞ্জটা আগে বলি। চ্যালেঞ্জটা হচ্ছে আসলে বিগত সরকারের দুর্নীতি এবং নানান ধরনের গুজব কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময়ের দুর্নীতি নিয়েও আছে। তো সেই দুর্নীতিগুলোকে দুটো সরকারের এই দুর্নীতিগুলোকে আইডেন্টিফাই করা এবং আইডেন্টিফাই করে সেগুলো যদি এরিডিকেট করতে না পারেন তাহলে কিন্তু আগাতে পারবেন না। ফলে দুর্নীতিগুলোকে ডিল করছেন কীভাবে, দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত যে কমিশন হয়েছিল, সংস্কার কমিশন, তাদের বেশ কিছু প্রস্তাবনা ছিল, পেটি ম্যাটারগুলোকে ছেড়ে দিয়ে বেশ কিছু ওনারা প্রসিডিউরাল পরিবর্তনের কথা বলেছেন। সেই পরিবর্তনগুলো যদি ওনারা কোনো না কোনোভাবে আমলে নেন তাহলে দুর্নীতি দমন কমিশনকেও ঢেলে সাজানোর ব্যাপার আছে, কারণ ওই পুরো প্রতিষ্ঠানটাই হচ্ছে যারা সরকারে থাকে তাদের দুর্নীতি কখনোই ধরতে পারে না। অধিকাংশ ক্ষেত্রেই সরকার পরিবর্তন হলে সেই আগের সরকারের দুর্নীতিগুলো কেবলমাত্র ধরতে পারে, নিজেদের দুর্নীতিগুলো ধরতে পারার মতো এই সরকার যখন এসছে তাদের মধ্যেও যদি কেউ দুর্নীতি করে তাদের দুর্নীতিটা ধরতে পারার মতো স্ট্যান্ডার্ডটা তারা করুক, এইটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। আর সাকসেসের জায়গাটা, সম্ভাবনার জায়গাটা যেটা আমি মনে করি সেটা হচ্ছে এদেশের মানুষ এত ক্রান্তিকালীন সময় পার হওয়ার পরেও, এরকম রক্তাক্ত সময় পার হওয়ার পরেও শান্তিপূর্ণভাবে নির্বাচন করে দেখিয়েছে, কোনো রকমের রক্তারক্তি ছাড়া, অন্তত নির্বাচনের দিন। ফলে তারা পরিবর্তন চায়, পরিবর্তনগুলো করতে পারার ম্যান্ডেট নিয়ে সরকারটা এসছে, সুতরাং তাদের এটা মাথায় রাখলে তারা আগাতে পারবে। জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার বড়ুয়া, ধন্যবাদ ব্যারিস্টার মোমেন, ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা। দর্শক, সরকার যে বিশাল ম্যান্ডেট নিয়ে এসছে এবং জনগণের যে আকাঙ্ক্ষা একটি ইতিবাচক, মানবিক এবং বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ, সবার জন্য সম্মান এবং মর্যাদার বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা শেষ করছি। ভালো থাকুন সবাই।